হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মহারাষ্ট্রের অন্যতম সুন্দর শহর পুনেতে। ইতিহাস, সংস্কৃতি, খাবার আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ এই শহর। চলুন দেখে নেই পুনের ঐতিহাসিক দুর্গ, মন্দির আর অনেক কিছু। পুনে ভারতের পশ্চিম দিকের মহারাষ্ট্রের রাজ্যের একটি বিখ্যাত শহর। এটি ডেকান মালভূমির রত্ন হিসাবে পরিচিত। এখানে আপনি দেখতে পাবেন মারাঠা শাসনের ইতিহাস, পুরনো ঐতিহ্য, আবার আধুনিক ক্যাফে, কলেজ লাইফ আর আইটি কোম্পানির ব্যস্ততা। শুধু শহর নয়, আশেপাশের প্রকৃতিও অসাধারণ। পার্ক, হ্রদ আর ছোট ছোট পাহাড় দেখে মনে হবে যেন শহরের মাঝেই প্রকৃতির মাঝে ঢুকে পড়েছি। গোয়া মুম্বাই ভ্রমণের মাঝে একটি দিনে আমরা পুনে ঘুরে নিয়েছিলাম। পুনেতে যেখানে ছিলাম সেই হোটেলটির নাম হোটেল রয়্যাল এনক্লাভ। যে হোটেলে ছিলাম সেই হোটেলটাকে আমি দেখাচ্ছি। কন্ডিশন বেশ ভালো, ডবল বেডের সাইজটাও বেশ ভালো। এসি রুম, এই এসি রুমের জন্য ভাড়া লেগেছে প্রতিদিন 2000 টাকা। গুড মর্নিং ফ্রম পুনে। আজ অক্টোবরের 17 তারিখ। আমরা কালকে মহাবালেশ্বর থেকে রাত্রে এসেছিলাম এই পুনেতে। তো পুনে হচ্ছে মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ শহর। নিকটবর্তী পুনেতে অনেক টুরিস্ট ডেস্টিনেশন আছে। সুতরাং মহারাষ্ট্র এসেছি অথচ পুনে দর্শন করব না, এটা হয় না। সেই জন্য আমরা প্রথমেই বেরিয়েছি পুনে দর্শন করতে। পুনে শহরের ব্যস্ত রাস্তা দেখতে দেখতে আমরা চলে এলাম পুনের বিখ্যাত গণেশ মন্দিরে। এখানে ভক্তির ছোঁয়া, ঐতিহ্যের গন্ধ আর আনন্দময় পরিবেশ একসঙ্গে মিশে আছে। চলুন দেখে নিই এই পবিত্র স্থানের সৌন্দর্য আর মাহাত্ম্য। চলে এলাম আমরা পুনের প্রথম দর্শনে। প্রথম ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে গণেশ টেম্পল। এই পুনের সবচেয়ে বিখ্যাত টেম্পল হচ্ছে এই গণেশ টেম্পল। চলুন, গণেশ টেম্পলের ভেতরে সম্ভবত ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি প্রহিবিটেড, সেই জন্য হয়তো দেখাতে পারবো না, দেখে যান। পুনে শহরে অনেক গণেশ মন্দির আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো দাগদুশের গণপতি মন্দির। ভক্তরা এখানে বিশেষ করে গণেশ চতুর্থীর সময় ভিড় করে। ঘণ্টাধ্বনি, প্রার্থনা, ফুল আর মিষ্টির গন্ধে পুরো পরিবেশটা যেন এক আধ্যাত্মিক উৎসবে পরিণত হয়। মন্দিরে প্রচুর সোনা এবং রূপোর কাজ আছে। এটা একটা গণেশ মন্দির। তো বিখ্যাত, পুনে শহরের একটি গণেশ মন্দিরটি বিখ্যাত, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটো একবারে সম্পূর্ণ প্রহিবিটেড থাকায় কোনো কিছু তুলতে পারি নাই। দর্শনের আমরা দ্বিতীয় গন্তব্যে চলে এলাম সানেওয়াদা বা শিবাজি হোটেল। এই যে দেখছেন, এটা হলো শনিওয়াড়া। মারাঠা সাম্রাজ্যের শক্তিশালী দুর্গ হিসাবে এটি পরিচিত। এখানে দাঁড়ালে মনে হয় যেন সময় পিছিয়ে গেছে। ইতিহাসের পাতায় যত মারাঠা যুদ্ধ আর রাজনীতি সব যেন এই দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে। দুর্গের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন বিভিন্ন হলঘর, যেখানে একসময় প্রশাসনিক কাজ হতো। এখানে রাজ্যসভা বসত, যুদ্ধের পরিকল্পনা তৈরি হতো, আবার উৎসবেরও আয়োজন হতো। যদিও বহু অংশ ধ্বংস হয়ে গেছে, তবুও যে অংশগুলি আছে তা মারাঠা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। শনিওয়াড়া শুধু স্থাপত্যই নয়, ইতিহাসেরও সাক্ষী। এখানে বহু যুদ্ধের ছায়া, রাজনীতির টানাপোড়েন আর পেশোয়ারদের ক্ষমতার ইতিহাস লুকিয়ে আছে। বলা হয় দুর্গের ভেতরে গোপন সুড়ঙ্গও ছিল, যার মাধ্যমে জরুরি অবস্থায় বের হওয়া যেত। এমনকি একসময় এটি আগুনেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবুও
ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। আজ এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসে, কেউ ইতিহাস জানতে, কেউ ছবি তোলে, আবার কেউ শান্তির মুহূর্তে সময় কাটাতে। বিকেলের আলোয় দুর্গের পাথরের দেওয়াল আর খোলা চত্বরে হাঁটতে খুব সুন্দর লাগে। আমি এখানে এসে সত্যিই মুগ্ধ হয়েছি। অতীতের ঐতিহ্য যেন চারপাশে ছড়িয়ে আছে। ইতিহাস প্রেমীদের জন্য এটি এক অমূল্য স্থাপনা, আর সাধারণ পর্যটকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। আপনারা যদি পুনেতে যান, শনিওয়ারা অবশ্যই একবার ঘুরে আসবেন। ইতিহাসের সঙ্গে কাছাকাছি হওয়ার এমন এক সুযোগ বারবার আসবে না। চলুন, নিচে তো দেখলাম, এবারে উপরে ওঠা যাক। সবচেয়ে উপরে উঠছি, দেখি এরকম ভাবে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। চলে এলাম আমি পুনে ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান, সিন্ধি ছেত্রী। সিন্ধিয়া টেম্পলের ভেতরটা আপনাদেরকে দেখাবো, তার আগে আমি সিন্ধিয়া টেম্পলের বাইরেটা দেখাচ্ছি। বাইরের বেশ সুন্দর কারুকার্য, দারুণ লাগছে জায়গাটা। সিন্ডে চ্যাট্রি একটি ঐতিহাসিক স্থান। এটি মারাঠা সাম্রাজ্যের এক মহান সেনাপতি মহাদজি শিন্ডের স্মৃতিরক্ষায় নির্মিত হয়েছিল। চলুন দেখে নেই এই স্থাপত্যের ইতিহাস ও সৌন্দর্য। সিন্ডে চ্যাট্রি পুনের ওয়ানওয়ারি এলাকায় অবস্থিত। এটি মহাদজি শিন্ডের স্মরণে নির্মিত হয়েছিল, যিনি 1760 থেকে 1780 সাল পর্যন্ত পেশোয়ারা বাহিনীর সেনাপতি ছিলেন। 1794 সালে মহাদজি শিন্ডের শেষকৃত্য এই স্থানেই অনুষ্ঠিত হয়েছিল। পরে 1910 সালে মহারাজা মাধবরাও সিন্ধিয়া এই স্থাপনাটি পুনর্নির্মাণ করেন এবং মহাদজি শিন্ডের স্মৃতিরক্ষায় একটি সমাধি মন্দিরে তৈরি করেন। মন্দির সবচেয়ে দেখতে সুন্দর জায়গাটা, সেই জায়গা থেকে আমি মন্দিরে দেখাচ্ছি আপনাদেরকে। এইখান থেকে মন্দিরটা সবচেয়ে ভালো লাগছে। এই চ্যাট্রির মূল আকর্ষণ হলো শিব মন্দির। মন্দিরের ছাদে সন্ন্যাসীদের মূর্তি খোদাই করা হয়েছে এবং মন্দিরের দেওয়াল ও ছাদে সুন্দর কারুকার্য রয়েছে। মন্দিরের ভেতরে একটি শিবলিঙ্গ স্থাপিত হয়েছে, যা দর্শনার্থীদের আধ্যাত্মিক শান্তি প্রদান করে। মন্দিরের ভেতরে শিন্ডে পরিবারের সদস্যদের ছবি ও চিত্রকর্ম রয়েছে, যা তাদের ঐতিহাসিক গুরুত্ব ও শাসনকালের চিত্র তুলে ধরে। মন্দিরের ভেতরে কিন্তু কারুকার্য বেশ সুন্দর, বেশ সুন্দর কারুকার্য। এই স্থানে এসে আপনি পাবেন এক শান্তির পরিবেশ, যেখানে ইতিহাস ও আধ্যাত্মিক একসঙ্গে মিশে রয়েছে। এটি ইতিহাসপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। আমি এখানে এসে অনুভব করছি ইতিহাসের সঙ্গে একাত্ম হওয়ার এক অনন্য অভিজ্ঞতা। স্থাপত্যের সৌন্দর্য ও পরিবেশের শান্তি সত্যিই মনোমুগ্ধকর।
মন্দিরের একেবারে ভেতরটা বন্ধ আছে, সেখানে ঢোকার অনুমতি নেই। আমি বাইরে থেকেই ছবিটা দেখাচ্ছি। মন্দিরের ভেতরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, যেখানে ভক্তরা প্রার্থনা করেন। পাশাপাশি এখানে মহাদজি শিন্ডের স্মৃতি রক্ষার্থে একটি সমাধিও রয়েছে। মন্দিরের দেওয়াল, দরজা এবং ছাদের অলঙ্করণ মারাঠা স্থাপত্যের ঐতিহ্যকে তুলে ধরে। পুরনো পাথর, খোদাই এবং শিল্পের সৌন্দর্য এখানে এসে দর্শকদের মন মুগ্ধ করে। ভেতরে শিন্ডে পরিবারের সদস্যদের ছবি ও ঐতিহাসিক তথ্য প্রদর্শিত আছে, যা দর্শকদের জন্য শিক্ষণীয়। আমি এখানে এসে সত্যি ইতিহাসের স্পর্শ অনুভব করছি। স্থাপত্যের নিখুঁত কারুকার্য আর মন্দিরের পবিত্র পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে এখানে দাঁড়ালে মনে হয় যেন সময় থমকে গেছে। প্রার্থনার সময় মানুষজন যে ভক্তি ভরে হাত জোড় করছে, সেটি খুবই অনুপ্রেরণাদায়ক। ইতিহাসপ্রেমী এবং সাধারণ পর্যটক সবাই এখানে এসে এক অনন্য অভিজ্ঞতা পাবেন। এই সিঙ্গা চিত্রি যে টেম্পেলটি আছে, সেই টেম্পেলটার পরিবেশটা খুব সুন্দর, একদম শান্ত, নিরিবিলি, কেউ নাই। আমরা কজন ছাড়া এখানে কেউ নাই। এটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 20 টাকা এবং বিদেশিদের জন্য 200 টাকা। পুনে শহরের কেন্দ্র থেকে সহজেই বাস, অটো বা ট্যাক্সিতে সহজেই পৌঁছানো যায় এখানে। কাছেই আছে বাস স্ট্যান্ড এবং প্রধান রাস্তার পরিবহনের সুবিধা। টেম্পলের একেবারে পিছনে চলে এলাম। পিছন থেকে মন্দিরটাকে দেখাবো, বেশ সুন্দর লাগছে এখান থেকে। এই পিছন থেকে মন্দিরটা দেখাচ্ছি। আপনারা যদি পুনেতে আসেন, অবশ্যই শিন্ডে চ্যাট্রিতে একবার ঘুরে আসবেন। এখানে ইতিহাস, স্থাপত্য আর শান্তির এক অনন্য মিলন দেখতে পাবেন। চলে এলাম আমি পুনে ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ স্পট, আগা খান প্যালেসে। এই আগা খান প্যালেস কিন্তু একটা ইতিহাস বিজড়িত স্থান। এই ইতিহাস বিজড়িত স্থান কিন্তু ভেতরে ঢুকবো আমরা, কিন্তু তার আগে আপনাকে বাইরেটা দেখাবো। বাইরের প্লেসটা খুব সুন্দর দেখতে, এবং এখানের ভেতরে যদি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি যদি নিষিদ্ধ না থাকে, তাহলে আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে তো যাই, আর বাইরের দৃশ্যটা আমি দেখাচ্ছি আগে। টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 20 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়, এবং এই টিকিট কাটার পদ্ধতি হচ্ছে ক্রোম থেকে স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে টিকিট কাটতে হয়। আগা খান প্যালেস এটি শুধু স্থাপত্যের সৌন্দর্যই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িত একটি স্মৃতিসৌধ। চলুন একসঙ্গে ঘুরে দেখি এই প্যালেসের ইতিহাস এবং স্থাপত্য, এর সঙ্গে যুক্ত মহৎ স্মৃতিগুলো। মহাত্মা গান্ধীকে এখানে
তার সঙ্গী এবং বিভিন্ন জনকে এখানে বন্দি অবস্থায় ছিলেন 21 মাস ধরে এই জায়গাটায় বন্দি অবস্থায় ছিলেন। তো এই জায়গাটা কিন্তু ইতিহাস বিজড়িত। আগা খান প্যালেস 1892 সালে নির্মিত হয়েছিল আগা খান তৃতীয়ের উদ্যোগে। মূলত এটি ছিল একটি রাজকীয় প্রাসাদ, যেখানে থাকার জন্য সুন্দর পরিবেশ তৈরি করা হয়। কিন্তু ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের কারণে এটি বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে। ভারত থেকে ব্রিটিশকে মুক্ত করতে হবে, এই আন্দোলনের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার সঙ্গে যিনি ছিলেন তার হচ্ছে মহাদেব দেশাই। তিনি 1942 সালে মারা গিয়েছিলেন এবং 21 মাস মহাত্মা গান্ধী এনার সঙ্গে জেলেতে বন্দি অবস্থায় ছিলেন। এবং এখানে মহাদেব দেশাই এবং তার কর্তব্য তিনি এখানেই 21 মাস পরে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এখান থেকে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী, তার স্ত্রী কস্তুরবা গান্ধী, সহচর মহাদেব দেশাই সহ অনেক স্বাধীনতা সংগ্রামীকে এখানে বন্দি রাখা হয়। এই প্যালেসই হয়ে ওঠে স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বসেই গান্ধীজি তার চিন্তা, লেখা এবং আন্দোলনের পরিকল্পনা করতেন। আগা খান প্যালেসের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মহাত্মা গান্ধীর সঙ্গে থাকা স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিসৌধ। এখানে কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাই সমাধি রক্ষিত আছে। প্রতি বছর 2 অক্টোবর বা অন্যান্য বিশেষ দিনেও এখানে শ্রদ্ধা জানাতে দেশ বিদেশ থেকে মানুষ আসে। প্রতিটি সমাধির পাশেই রয়েছে তাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও ছবি তুলে ধরা হয়েছে। এখানে দাঁড়িয়ে ইতিহাসের সঙ্গে একাত্ম হওয়ার অনুভূতি সত্যি হৃদয় স্পর্শ করে। ভেতরে বড় হলঘর, বসার ঘর, অফিস কক্ষ এবং স্মৃতিসৌধ অংশ রয়েছে। ঐতিহাসিক ছবি, দলিল ও প্রদর্শনীতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখতে পারবেন প্রতিটি অংশ। এখানেই মহাদেব দেশাই এবং কস্তুরবা গান্ধীর শেষ সময় কাটে। তাদের সমাধিও এখানে রক্ষিত আছে। ফলে এটি শুধুমাত্র স্থাপত্যই নয়, ভারতের স্বাধীনতার ইতিহাসের এক পবিত্র স্মৃতিসৌধ। এই যে লেখাগুলি দেখতে পাচ্ছেন, এই লেখাগুলিতে মহাত্মা গান্ধী, মহাদেব দেশাই এবং কস্তুরবা গান্ধী সহ স্বাধীনতার সংগ্রামীদের ইতিহাস এখানে খুবভাবে লেখা আছে। এখানের বাইরের যে সৌন্দর্য, সে বাইরের সৌন্দর্য বেশ সুন্দর। চারিদিকে গাছপালাযুক্ত, পরিবেশটা দারুণ লাগছে দেখাচ্ছি। প্যালেসের চারপাশে সবুজ লন, সুন্দর বাগান আর শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করে। শহরের কোলাহল থেকে দূরে এসে দাঁড়ালে মনে হয় ইতিহাস ও প্রকৃতির এক আশ্চর্য মিলন ঘটেছে। অনেক দর্শনার্থী ধ্যান করেন, কেউ ছবি তোলেন, আবার কেউ নীরবে ইতিহাসের কথা ভাবেন। বিকালের আলোয় প্রাসাদ ও বাগান যেন আরও সুন্দর হয়ে ওঠে। আমি এখানে এসে এক অন্যরকম অনুভূতি পেলাম। শুধু ইতিহাসের বইয়ের কথা নয়, এখানে দাঁড়িয়ে মনে হলো স্বাধীনতা সংগ্রামের কঠিন সময় যেন চোখের সামনে ভেসে উঠছে। মহাত্মা গান্ধীর সংগ্রাম, তার স্ত্রী কস্তুরবার ত্যাগ
সব কিছু যেন এই স্থাপত্যের মধ্যে জীবন্ত। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি অবশ্যই ঘুরে দেখার মতো একটি জায়গা। এইখানে 3টে সমাধি আছে। একটা হচ্ছে মহাদেব দেশাই, তারপরটা হচ্ছে কস্তুরবা গান্ধী, আর নেক্সট আরেকটা যেটা আছে এটা হচ্ছে মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীর আমরা জানি যে মহাত্মা গান্ধীর সমাধি কিন্তু দিল্লির রাজঘাটে হয়েছিল। তার অস্থিভস্য এখানে এনে রাখা হয়েছে, দেখাচ্ছি আমি ভালো করে। এই প্যালেসের বাইরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। চারিদিকে বিভিন্ন ঘাসের লন আছে এবং দেখতে বেশ ভালো, সুন্দর পরিবেশ। আগা খান প্লেস আমরা দেখলাম, বেশ ভালো লাগলো। ইতিহাস বিজড়িত স্থান। চলুন পুরীর পরবর্তী দর্শনে যাই। পুনে ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ স্পটে আমরা চলে এলাম, ওয়্যার মেমোরিয়াল। পুনের ওয়্যার মেমোরিয়ালে ভেতরে প্রবেশ করব। দেখলাম যে এখানে এন্ট্রি করতে হয়, কিন্তু টিকিট কাউন্টার নাই, অর্থাৎ টিকিটের ব্যবস্থা নাই। মহারাষ্ট্রের পুনে শহরে অবস্থিত এক অসাধারণ ঐতিহাসিক ও দেশপ্রেমের প্রতীক ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল। যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করছেন তাদের সম্মান জানানো হয়েছে এখানে। এই ওয়্যার মেমোরিয়ালটা আসলে তৈরি হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বীর যোদ্ধারা স্বাধীনতা আন্দোলনের জন্য প্রাণ বিসর্গ দিয়েছেন বা সৈন্য সামন্ত মারা গিয়েছিলেন, সেই সমস্ত সৈন্য সামন্তের স্মৃতির উদ্দেশ্যে এই ওয়্যার মেমোরিয়াল তৈরি হয়েছে। এই ওয়্যার মেমোরিয়াল তৈরি করতে বিভিন্ন ব্যক্তিরা ডোনেশন দিয়েছেন। এই দেখুন এখানে তাদের লিস্টে দেওয়া রয়েছে। স্টেট গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, আশা ভোসলে, ওয়্যার মেমোরিয়ালের সামনেই একটা জাহাজের রিপ্লিকা আছে এবং জাতীয় পতাকা দেখতে পাচ্ছেন, অনেক উঁচু এবং বড় জাতীয় পতাকা তত্তর করে উঠছে। দারুণ লাগছে, পরিবেশটাও সুন্দর সুন্দর সবুজ ঘাসের। সামান্য এগিয়ে এলাম, সেইখানে দেখতে পাচ্ছি একটা বড় স্মৃতিস্তম্ভ, বীর বিপ্লবীদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভ। আর ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল হলো ভারতের প্রতিরক্ষা বাহিনীর শহীদদের স্মরণে নির্মিত এক অনন্য স্মৃতিসৌধ। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সৈনিকরা দেশের জন্য যে ত্যাগ ও সাহস দেখিয়েছেন তা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়েছে।
পুনে শহরের পরিবেশের মধ্যে শান্তি, মর্যাদা এবং দেশের প্রতি ভালোবাসার এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে এখানে। এই সাইডে দেখতে পাচ্ছেন একটা যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজ এখানে রাখা আছে। এই গ্যালারির মধ্যে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ইতিহাস এবং ভারত পাকিস্তানের যুদ্ধের ইতিহাস, যে সৈন্য সামন্তদের বীর যোদ্ধার কাহিনী, সেই সমস্ত কিছু এখানে সুন্দর করে গ্যালারির মধ্যে রয়েছে। দারুণ সুন্দরভাবে একদম সাল অনুযায়ী সমস্ত কিছু দেওয়া আছে এখানে। আমরা যখন এই স্মৃতিসৌধে প্রবেশ করি তখন চারপাশে একটা গভীর শান্তির অনুভূতি কাজ করে। দেওয়ালে ছবি দেখে মনে হয় এবং বোঝা যায় যে কত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা নিরাপদে থাকতে পারছি। এখানে শুধু ইতিহাস নয়, এটা আমাদের বর্তমানের ভিত্তি। দেশপ্রেম এখানে স্পষ্টভাবে অনুভব করা যায়। পুনে শহরের কেন্দ্রস্থল থেকে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। শহরের বিভিন্ন রুট থেকে বাস, ট্যাক্সি কিংবা ব্যক্তিগত গাড়িতে আসা যায়। চলুন এই সাইডটা যেয়ে দেখি। এখানে সাউথ ইন্ডিয়ান অ্যান্ড রাজস্থান যে সোলজাররা, তাদের বীর যুদ্ধের কাহিনী এখানের মধ্যে আছে, দেখাচ্ছি। এই ওয়ার মেমোরিয়ালে প্রচুর ব্যবহৃত যুদ্ধ বিমান এবং যুদ্ধাস্ত্র এখানে প্রচুর আছে, এখানে দেখা যাচ্ছে।
এবারে আমরা মিউজিয়ামে যাই, মিউজিয়ামে আছে কি দেখি। পুনের এই ওয়্যার মেমোরিয়ালটা কিন্তু পুনে ভ্রমণের মাস্ট হওয়া উচিত। দারুণ, খুব সুন্দর, মানে এত জিনিস, এত রাইফেল থেকে শুরু করে যুদ্ধাস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দরভাবে এখানে বিবরণ এবং সুন্দরভাবে দেওয়া আছে, বেশ ভালো লাগবে। কিন্তু যে কোনো ট্যুরিস্টের এটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ওয়্যার মেমোরিয়াল। আপনি এখানে এসে শুধু ছবি তুলতে পারবেন না, বরং কিছু সময় নিয়ে নীরবে দাঁড়িয়ে ভাবতে পারবেন দেশের জন্য যারা যুদ্ধক্ষেত্রে লড়েছেন তাদের কথা। এখানে পরিষ্কার পরিবেশ, বসার জায়গা এবং শান্তিপূর্ণ পরিবেশ পর্যটকদের খুবই উৎসাহিত করে। প্রবেশের সময় নিয়ম মেনে চলতে হবে এবং সবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মেমোরিয়ালটির স্থাপত্য অত্যন্ত সরল কিন্তু গভীর অর্থপূর্ণ। এখানে প্রবেশ করতেই দেখা যায় সুসজ্জিত পথ, সবুজ গাছপালা এবং ছায়াঘেরা পরিবেশ। কেন্দ্রস্থলে রয়েছে একটি স্মারকস্তম্ভ যেখানে শহীদদের নাম খোদাই করা আছে। আলো ও অন্ধকারের খেলা এখানে যেন শহীদদের জীবন ও ত্যাগের প্রতীক। বিশেষ দিনগুলোতে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, আর নীরবতা যেন
এক প্রার্থনার মতো। এই সাইডে ছত্রপতি শিবাজির ভালো একটা স্ট্যাচু আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল শুধু একটি স্থাপত্যই নয়, এটা আমাদের দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং একতা প্রকাশের জায়গা। এখানে এসে দেশপ্রেমের এক অন্যরকম অনুভূতি হয়। আপনারাও যদি পুনে আসেন, এই স্মৃতিসৌধ অবশ্যই দেখবেন। মিউজিয়াম দেখা কমপ্লিট, আমাদেরকে চলে যেতে হবে লোনাভালা। লোনাভালা ট্রেনের টিকিট কাটা আছে সন্ধ্যা 6:35। আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার সকলকে অসংখ্য ধন্যবাদ।